সার্জিস, হাসনাত, নাহিদ এই ছেলেগুলা সব কিন্তু আত্মঘাতী জঙ্গি। হ্যাঁ, গত বছর 5 আগস্টে সেনাবাহিনীর মানে সেনাবাহিনী সরকারের সাথে বেইমানি করার পরে এই ছেলেগুলো এখন নায়ক হয়ে গেছে। এরা কিন্তু প্রত্যেকে আত্মঘাতী জঙ্গি। বাংলাদেশের আজকে যে দুরবস্থা এর জন্য এরা দায়ী, এবং ভবিষ্যতে কখনোই আপনি এই ছেলেগুলাকে বাঁচিয়ে রাখতে পারবেন না। এগুলাকে হয় আপনার বৈধ আইনে বিচার হবে, সেই বিচারেও ওরা যে অপরাধ করেছে সেটা মৃত্যুদণ্ড। আপনার গত জুলাই আগস্টে যতগুলো হত্যা হয়েছে সবগুলোর দায় কিন্তু এই ছেলেগুলার কাঁধে। তারপরে আপনি যদি এদেরকে বাঁচিয়েও রাখেন, এরা ভবিষ্যতে এরা যেই পরিমাণ অপরাধ বাংলাদেশ রাষ্ট্রের সাথে করেছে, এই পরিমাণ অপরাধ কোনো রাষ্ট্রের সাথে করে কোনো মানুষ কিন্তু আপনার মানে কি বলে স্বাভাবিক মৃত্যুর আর তার গ্যারান্টি থাকে না এই ধরনের অপরাধ করে ফেলার পর। ইউনূসের আন্ডারে গোপালগঞ্জে জঙ্গিদের বাঁচাতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যেইভাবে এতগুলো মানুষকে মারলো, যদি 4 জনও হয় কোনোভাবে এটা 4 জন, তারা যে নিষ্ঠুরতা, যে ধরনের আঘাত তারা করেছে, যেভাবে গুলি মেরেছে, আমরা সবাই জানি এই সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, এখন ওই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে 391 জন নিখোঁজ, কিন্তু যে জিনিসটা আমি বলবো, আপনি যদি দুটো ঘটনা কল্পনা করেন, যে ভায়োলেন্স ইউনূস করলো গোপালগঞ্জে, সেই মাত্রার ভায়োলেন্স যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট করত, তাহলে কিন্তু জুলাই আগস্টে কমপক্ষে 50,000 মানুষ মরে যাওয়ার কথা। শুধু জিনিসটা চিন্তা করে দেখুন। আপনার দর্শকদের আমি এই জিনিসটা চিন্তা করার জন্য অনুরোধ করব, যে ইউনূসের আন্ডারে আপনার গোপালগঞ্জে সাধারণ মানুষকে খুন করার জন্য যেই ধরনের ফোর্স ইউনূসের আর্মি ব্যবহার করলো, সেই একই মাত্রার ফোর্স যদি গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার অ্যাপ্লাই করতো, তাহলে কমপক্ষে 50,000 মানুষ খুন করে ফেলার কথা ছিল। এখানে আপনি দেখবেন যে একজন দেশদরদী শাসক এবং একজন ডাকাত, হ্যাঁ, জবরদখলকারী ডাকাতের পার্থক্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে মানুষ আরো খুন না হয়, যেই মারুক, জঙ্গিরা মারছে, কিন্তু সেটা তখন আর আয়ত্তে ছিল না, তখন উনি কিন্তু জিনিসটা যাতে আর না হয় সেজন্য উনি সরে গেছেন পিকচার থেকে। এমন নয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বা ইত্যাদি, উনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তাহলে ক্ষমতাটা দখল করলো অবৈধ ইউনূস, তার জঙ্গিরা এবং জঙ্গি সহযোগীরা। আর যেই মাত্রায় আপনার গোপালগঞ্জে এরা মেরেছে, কাদেরকে মেরেছে? একদম নিরীহ মানুষ। এরা কেউ বলে নাই যে আমি আওয়ামী লীগ করি। হতে পারে তারা আওয়ামী লীগের সমর্থক, বঙ্গবন্ধুর সমর্থক, তারা তো একজন জঙ্গিকেও মারে নাই। কিন্তু কারো গায়ে একটা জঙ্গি কি কোনো একটা থাপ্পড় খেয়েছে? আমরা তো তাও দেখিনি। তারা জঙ্গিদের তারা করছে বড় জোর, এর বেশি তো কিছু করে নাই। যদি একজন জঙ্গিও মারা যেত, তাহলে ইউনূসের সেনাবাহিনী যেটা করেছে সেটাকে আমরা কোনোভাবে বৈধতা দিতে পারতাম। আপনি দেখেন, এই সেনাবাহিনী শুধু তারা জাতিসংঘে চাকরি করবে এই জন্য গত বছর আপনার জুলাই আগস্টে বললো যে আমরা জঙ্গিদের পক্ষে যাব না। জঙ্গিদেরকে ওরা সাজিয়ে দিল সাধারণ মানুষ। হ্যাঁ, এখন তারা যে মানুষ এভাবে হত্যা করছে, এদের চাকরি কি এরা দেখবেন একদিন না একদিন জাতিসংঘে এদের চাকরি বন্ধ হয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আজকে বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে, যত পুরনো জঙ্গিরা আবার মোটা গলায়, কিন্তু আমি জঙ্গি জাহেদের ভিডিও শুনলাম, শীর্ষ জঙ্গি পিনাকির ভিডিও শুনলাম, এরা কিন্তু মোটা গলায় এই জিনিসগুলাকে জায়েজ করছে, সাধারণ মানুষ ক্ষুণ্ণ হওয়াকে। এবং ওরা ওই মুডে চলে গেছে যে গত বছর জুলাই আগস্টের পরে যে ওদের একটা মুড ছিল সকল আওয়ামী লীগ সমর্থক, কর্মী, নেতা সবাইকে মেরে ফেলতে হবে, যেটা বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ। এখন তারা সেই ধরনের একটা মুডে তারা অবস্থান করছে। কিন্তু একটা জিনিস দেখেন, এই জঙ্গিগুলা ইউনূস এবং তার জঙ্গিদের অন্যায়টা আপনি শুধু এই দৃষ্টিতে দেখুন। আজকে বঙ্গবন্ধু কত বছর জেল খেটে বাংলাদেশ স্বাধীন করেছে। আপনি আজকে যদি বঙ্গবন্ধু ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতো? কোনোদিন স্বাধীন হতো না। অবশ্যই জঙ্গিগুলা স্বাধীন হইতে চাইতেও না। এটাও ঠিক যে ইউনূসের বাহিনী যারা এগুলাকে সমর্থন করছে, সেনাবাহিনীর যেসব অফিসাররা তাদের আজকে নিরীহ মানুষকে মারছে, এরা কেউ কিন্তু স্বাধীন বাংলাদেশ চায় নাই।
কিন্তু স্বাধীন বাংলাদেশ না হয়ে আজকে যদি পাকিস্তান রাষ্ট্রের অধীনে কি থাকতো, দেখেন পাকিস্তান রাষ্ট্রের কোনো অর্থনীতি নেই, সেই দেশের কিছু জমিদার শ্রেণীর 8-10% মানুষ ছাড়া সবাই কিন্তু অর্থনৈতিক কষ্টে আছে, তাদের পেটে 3 বেলা আহার নাই। এই বাংলাদেশের মানুষ আর কিছু না হোক, আমি বললাম যে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোনো অবহেলা থাকতো না, যদি একই স্টেটও আজকে পাকিস্তান রাষ্ট্রের অধীন বাংলাদেশ থাকতো, আর এই বাংলাদেশের মানুষগুলো কত দরিদ্র থাকতো। আচ্ছা, আর একটা কথা আপনাকে একটু কথা বলি, যে এই যে কারফিউ দিয়ে এখন গোপালগঞ্জবাসীকে যে তটস্থ অবস্থায় রেখেছে, হাসপাতালে কারা আছে তাদেরকে দেখতে কেউ যেতে পারছে না, ওষুধ সামগ্রী আছে কিনা, তাদের কোনো প্রয়োজন আছে কিনা, অথবা ওই বাড়ি ঘরের ছেলেরা পুরুষরা এখন কেউ নেই, কোথায় পালিয়েছে বা কোথায় আছে, কিভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে বাংলাদেশের একটা অঞ্চলে, এটা কি ভাবা যায়? এটাকে আপনি কিভাবে দেখেন? এটা হলো একেবারে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন। এমন ভায়োলেশন আমরা 5 আগস্ট থেকে দেখতে পাচ্ছি, এই ইউনূসের জঙ্গিরা যেখানে সেখানে মানুষকে মারছে, সাধারণ মানুষ, নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের আক্রমণ করছে, হিন্দুদের ঘরবাড়ি তছনছ করে দিচ্ছে। একই মাত্রায় এখন গোপালগঞ্জে তারা আপনার সেটা চালাচ্ছে। বিশেষ করে এই ঘটনার পরে ওরা মারলো গোপালগঞ্জের মানুষকে, আবার এখন নির্যাতন চালাচ্ছে গোপালগঞ্জের মানুষের উপর। আর আর্মি কি করলো, এই জঙ্গিগুলাকে তাদের গাড়িতে করে পার করে দিল, তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসলো একদল জঙ্গিকে, আবার তাদেরকে নিরাপদে আবার পৌঁছে দিল। এবং এই বৈষম্যটাই আপনাকে বলতে চাই, আপনার কাছে জানতে চাই জনগণ কিভাবে দেখেছে, দেশবাসী কি দেখেছে, তাদের এপিসিতে করে ওদেরকে নিরাপত্তা দিয়ে ওদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো প্রকার তাদের যাতায়াতে বিঘ্ন না ঘটে, সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বিরাট ভূমিকা পালন করেছে। এতে কি আপনাদের দেশে জঙ্গি উৎপাদন, জঙ্গি চাষ আরো বেশি হবে বলে আপনি মনে করেন? এইরকম সুযোগ সুবিধা যদি পায়? জঙ্গি চাষ তো হচ্ছে, জঙ্গি চাষ শুধু না, এই লোকগুলা, এই যে সেনাবাহিনী যে কাজটা করলো, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো না কোনো দিন এদেরকে জবাবদিহি করতে হবে। কবে জবাবদিহি করবে সেটা আমি জানি না। এবং সেনাবাহিনী যদি এইভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে এবং জঙ্গিদের হত্যা করতে, জঙ্গিদের আপনার দমন করতে গেলে তাদের কলিজা কাঁপে, সেই সেনাবাহিনী এরা মূলত জাতিসংঘের চাকরির জন্য গত বছরের বেইমানিটা করেছে, হ্যাঁ, মোটা দাগে। কিন্তু এদের জাতিসংঘের চাকরি যাবে, এবং যেভাবে বাংলাদেশ ধ্বংসের দিকে যাচ্ছে, একদিন এরা সরকার থেকে বেতনও তুলতে পারবে না, কারণ সরকারের কোষাগারে বেতন থাকবে না যদি এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকে। আপনার সারা পৃথিবী এটা দেখছে, সারা পৃথিবী দেখছে যে দেশটা আজকে কোথায় ইউনূস নিয়ে গেল। আমি আগেও বলেছি যে এই ইউনূস এবং তার পরবর্তী যারা আসবে এই বাংলাদেশ শাসন করতে, বিশেষ করে গত বছর জুলাই আগস্টের জঙ্গিদের সহযোগী যারা হয়েছে, এদের কারো অধীনে বাংলাদেশের কোনো ধরনের অর্থনৈতিক অগ্রগতি হবে না। সেখানে পিরিয়ড, ওই জায়গায় আপনার কোনো ধরনের, এটা জঙ্গিরাও জানে, এটা ইউনূসও জানে, এটা সব পক্ষের মানুষ জানে যে আপনার কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়ন হবে না। এই জন্য জঙ্গিরা, ইউনূস বাহিনী এই দেশটাকে, ভায়োলেন্সটাকে আরো বাড়িয়ে নিরীহ মানুষকে মেরে তাদের এই গদিতে থাকাটাকে তারা জায়েজ করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ এখন আপনার একটাই উপায় আছে, বাংলাদেশের সাধারণ মানুষকে শেখ হাসিনার পেছনে দাঁড়িয়ে এই জঙ্গিদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, অথবা এই বাংলাদেশ এমন জায়গায় চলে যাবে সেখান থেকে কান্নাকাটি করে কিন্তু সহজে কোনো উদ্ধার পাবে না কেউ। এখন সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে দাঁড়াবে? সশস্ত্র সেনাবাহিনী সবাই তো, আপনি যাদের কথা বললেন জঙ্গি, তাদেরই তো সমর্থক। এক, দ্বিতীয় কথা হচ্ছে গোপালগঞ্জের এখন যে দুর্বিষহ অবস্থা চলছে, আমরা দেখছি যে ইয়াং জেনারেশনের যাকে যেখানে পাচ্ছে সেখানে তাকে পিটিয়ে আহত করা হচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে। এই বিষয়টা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না, এক একজন এক এক মন্তব্য করছেন। ওরা তো তাও তো দেশে আছে, আপনারা তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জি, ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। সেনাবাহিনী কি দেশের জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিল? ঠিক আছে, এইচ নীল, মাশাল্লাহ, সেনাবাহিনীর কাজ হলো এখন জঙ্গিদের পাহারা দেয়া, সাধারণ মানুষের ঘরবাড়ি লুটপাট, ধর্ষণ, চাঁদাবাজ, ডাকাতি, হত্যাকাণ্ড, এতে সেনাবাহিনীর কোনো সমস্যা নেই।
হ্যাঁ, জাতিসংঘে সুব্রতশীল, জাতিসংঘের সেনাবাহিনীর অবস্থা জানানো হোক, এই ধরনের কথা তিনি বলছেন। রুমি বলছেন যে যেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এখন জাতিসংঘের চাকরি কি করে খাবে। আচ্ছা, আপনাকে আমি একটা কথা এমনি বলতে চাই, সেটি হচ্ছে যে জাতিসংঘের চাকরির জন্যই কিন্তু সেনাবাহিনীর চাকরি এখন খুব জনপ্রিয় বাংলাদেশে। হ্যাঁ, জাতিসংঘের চাকরিটা যদি না থাকে, সেনাবাহিনীতে আর কেউ যুক্ত হবে? এখন সেনাবাহিনীর যে ন্যাক্কারজনক অবস্থা, অথবা তাদের যে ব্র্যান্ডিং এর যে দুর্নাম হয়ে গেছে, আপনার কাছে কি মনে হচ্ছে? এবং সেনাবাহিনীতে জয়েন করার আগে আমি অনেককে বলতে শুনেছি, আমাদের বন্ধু বান্ধব সেনাবাহিনীতে আছে, তারা বলছে দোস্ত একবার যদি ঢুকতে পারি এরপরে তো জাতিসংঘে চলে যাবো শান্তি মিশনে, এবং অনেক টাকা। এই যে একটা লোভ, এই যে একটা লোভ, এবং বলা হয় বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে ভালো কাজ করে, বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেওয়া হয়, সেনা সদস্য নেওয়া হয়। এইটারও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী অতিরিক্ত, এরা এখানে বসে থাকে, এদের কোনো কাজ নাই, বাংলাদেশেই বেশি সেনাবাহিনী প্রোভাইড করতে পারে, কিছু টাকা যেন সবাই পায়। এবং সেনাবাহিনী শান্তি মিশনে কারা যাবে এটা নিয়ে কিন্তু গ্রুপিং আছে সেনা দপ্তরে, লবিং আছে, এবং চেষ্টা করে কখন কে কিভাবে যেতে পারে। সেনাবাহিনীর এই জাতিসংঘ মিশনটা যদি না থাকে, সেনাবাহিনীর অবস্থাটা কি হবে? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। আপনার মন্তব্য একটু জানতে চাই। আমাদের যেটা আলটিমেটলি করতে হবে, একেবারে নীতিগতভাবে এটা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের জাতিসংঘের সেনাবাহিনী আর যেতে পারবে না, যাওয়া উচিত না। কেন জানেন? এরা এই জাতিসংঘের চাকরিটা লোভে দেশের জন্য যেগুলো হিতকর কোনো কাজে কিন্তু ওরা করে না। আমাদের এটা রাজনৈতিকভাবে ভুল হয়ে গেছে। প্রতিটা সরকার, এটা শুধু আওয়ামী লীগ সরকার না, সবাই এটাকে গ্লোরিফাই করেছে যে আমরা বিশ্বের সবচেয়ে বড় পিস কিপিং মিশনে আমরা সবচেয়ে বেশি সংখ্যক সোলজার আমরা পাঠাই। এটা আসলে ধরনের অভাবী হিসাবে আমরা পাঠাই, হয়তো একেবারে পুরোপুরি একটা ভিক্ষাবৃত্তি, আর কিছু না, যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে, কিন্তু না। এবং অনেক দেশ এটা কাজটা করে না, কারণ তারা এর ফল আউটটা জানতো, কিন্তু আমরা এগুলা বুঝি না, বোঝার চেষ্টা করি নাই কখনো। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি যদি এইভাবে একটা চাকরির লোভে ফেলে রিক্রুট করেন দেশের মধ্যে, দেশের অর্থকড়ি দিয়ে, দেখে দেশের সম্পদ দিয়ে তাদেরকে পালবেন, তাদের একমাত্র কাজ হবে জাতিসংঘে গিয়ে চাকরি করা, আর সেই চাকরিতে কোনো ধরনের যদি অনিশ্চয়তা দেখা দেয়, তারা জনগণের বিপক্ষে দাঁড়াবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াবে, একটা বৈধ সরকারের বিপক্ষে দাঁড়াবে। এটা যদি হয় তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা লস। এখন যেটা হয়েছে, আমি একেবারে মানে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ইউনুস যদি আর 2-1 বছর কন্টিনিউ করতে পারে, জাতিসংঘ অটোমেটিক্যালি কিন্তু এই সেনাবাহিনীর থেকে বাংলাদেশে রিক্রুট করা বন্ধ করতে বাধ্য হবে। কারণ হলো, সারা পৃথিবী থেকে এই রবটা উঠবে যে যেই সেনাবাহিনী নিজের দেশের বৈধ সরকারকে বাঁচাতে পারে না, যে সেনাবাহিনী জঙ্গিদের পাহারা দেয়, জঙ্গিতন্ত্রকে প্রমোট করে, যে সেনাবাহিনীর মনে হচ্ছে প্রায় মানে একটা বড় সংখ্যা আপনার কি বলে মগজ ধোলাইকৃত জঙ্গি এবং জঙ্গি সহযোগী, সেই সেনাবাহিনীকে কিন্তু পশ্চিমের দেশগুলো বাধা দেবে। এবং এইটা ইউনুস যদি 1-2 বছর কন্টিনিউ করে, এটা এখানেই হবে। হ্যাঁ, আওয়ামী লীগের হয়তো এখন যে অবস্থা, আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্যই এই জিনিসগুলো ভালো করে রেস করা উচিত, কিন্তু আমি জানি না তারা কি করছে। আমি তো আওয়ামী লীগের সাথে কোনো ইনকোঅর্ডিনেশন কাজ করছি না, আমি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে বলছি। প্রথম কথা হলো, জাতিসংঘে সেনাবাহিনীর চাকরি করতে যাওয়া বাংলাদেশের জন্য একটা অভিশাপ, এটা বন্ধ করতে হবে। এটা যারাই বাংলাদেশ চালাক, এটা কারো পক্ষে যাচ্ছে না। এখন একটা গোষ্ঠী, জাতিসংঘে শুধু সেনাবাহিনী না, পুলিশ, র্যাব, সবাইকে বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের বেতনে এদের, বাংলাদেশের টাকা এদের বেতন হবে, বাংলাদেশের স্বার্থে এরা ব্যবহৃত হবে। জাতিসংঘে যাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এটা বাংলাদেশের প্রভূত ক্ষতি করেছে। আজকে যে বাংলাদেশ, যেভাবে বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের একটা বৈধ সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে, এটা পুরোপুরি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গেছে, যার জন্য আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ধ্বংস, বাংলাদেশের মানুষ এবং নির্বিচারে গুলি করে এই সেনাবাহিনী দেখা গেল যে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করতেছে। এবং অগাস্ট মাসের 5 তারিখ থেকে, কেন আমরা তো বলছি যে সব, আপনি দেখেন, আমি জোর দাবি জানাবো আন্তর্জাতিক মহলে, একেবারে জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটা ডেড বডিকে আপনার সুরতহাল করা হোক। আপনি তো একটু আগে বললেন যে গোপালগঞ্জের গুলো আমাদের কাছে, সেই প্রশ্নে আমি আসবো, সেই প্রসঙ্গে আসবো। জি,
না, মানে জুলাই আগস্টে যাদেরকে হত্যা করে তাদেরকে ময়না তদন্ত করা হবে, প্রতিটা লাশের ময়না তদন্ত করে, কারণ যদি বের করে এটা ইউনূস জঙ্গিরা কিন্তু ধরা পড়বে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যারা এই চালাকি এই ষড়যন্ত্রগুলো বুঝে গেছি। এই জন্য শেখ হাসিনাও কিন্তু দাবি জানিয়েছেন যে প্রত্যেকটা লাশের ময়না তদন্ত করা হোক, যদি 10 বছর পরেও হয় এই লাশগুলার আসলে ময়না তদন্ত করা দরকার। কতগুলো লাশ এখানে আসলে কতগুলা মানুষ মারা গেল এবং এরা কারা, এই পরিচয়টা বাংলাদেশের স্বার্থে কিন্তু সাধারণ মানুষের জানা দরকার। আচ্ছা, কিভাবে মারা গেল ময়না তদন্তে সেই বিষয়টি বেরিয়ে আসবে। আপনার সাথে আমি আপনার কথার সাথে মিলিয়ে আমি একটু বলতে চাই যে সেটি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকারের না, বিদেশি সংস্থা এবং বিদেশি রাষ্ট্রের নির্দেশনায় চলছে। মানে জাতিসংঘ যেভাবে বলবে বাংলাদেশ সেনাবাহিনী সেইভাবে চলবে, এটি হতে পারে না। এক, বিশেষ করে জাতিসংঘের এই যে চাকরিটা শান্তি বিষয় করি, এই যে ইসমাইল ভাই ভলগার ট্যুর কিন্তু যেটা বলেছে সেটা ও বুঝিয়ে দিল যে জুলাই আগস্টে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর কথা মতো চলে নাই, ভলগার ট্যুরকে কথা মতো চলেছে। আপনি যেটা বললেন আর কি অদ্ভুত ব্যাপার না? সেটাই অন্যের নির্দেশনায় চলছে, নিবে চলবে জাতিসংঘের কর্মচারীদের কথা মতো। জি জি। এখন আপনাকে আমি যে বিষয়টি বলতে চাই, আরেকটি বেশ বেআইনি কাজ হয়েছে, সেটি হচ্ছে এটি সাধারণত হওয়ার কথা না। 4 জনের মৃত্যু স্বীকার করেছে সরকার নিজেই, এবং এই 4 জনের কোনো প্রকার ময়নাতদন্ত হয়নি, যেটি অত্যন্ত জরুরি ছিল। কিভাবে মারা গেল, কারা মারা গেল, কেন মারা গেল, কোন গুলির আঘাতে কার দ্বারা মারা গেল, অনেক কিছু বেরিয়ে আসতো ময়নাতদন্ত করা হলে। এখন কোনোভাবেই যে ডেড বডিগুলো ছিল তাদের আত্মীয় স্বজন থানায় নিয়ে গেছে, থানার দরজা বন্ধ, থানায় ঢুকতে পারে নাই, ঠিক আছে। এরপরে থানা থেকে হাসপাতালে নিয়ে গেছে ময়নাতদন্ত করবার জন্য, হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, বললো যে আপনারা এখান থেকে চলে যান, গন্ডগোল হতে পারে, আপনাদের এখানে থাকাটা বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, এই কথা বলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ময়নাতদন্ত ছাড়া দ্রুত দাফন করতে বলা হয়েছে, সেটি তারা করেছেন। এবং আরেকটি কথা, ময়নাতদন্তের প্রশ্নই আসে নাই কি কারণে, আবার পুলিশ পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জঙ্গিরা সন্ত্রাসীরা হাসপাতাল থেকে ডেড বডি ছিনিয়ে নিয়ে গেছে। এই যে একটা অসত্য কথা, ডেড বডিগুলো হাসপাতাল থেকে সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে গেছে, এটা হচ্ছে পুলিশের ভাষ্য। আর ডাক্তারদের ভাষ্য হলো হাসপাতালে যখন গার্ডিয়ানরা নিয়ে গেল ডেড বডিগুলো হাসপাতাল থেকে, তখন তাদেরকে বলা হলো আপনারা এখান থেকে নিয়ে যান, এখানে গন্ডগোল হবে, গ্যাঞ্জাম হবে। সো তারা নিয়ে এসছেন, কাজে অভিভাবকরা পোস্টমর্টেম করার জন্য ঘুরেছেন, কিন্তু কোনোভাবে সেই সুযোগ তাদেরকে দেয়া হয়নি। আরেকটি কথা বলতে চাই, এই যে ছেলেগুলা মারা গেল, এদের জন্ম হলো, এরা মারা গেল কিনা, মৃত্যু হলো কিনা তার কোনো প্রমাণ নাই, কোনো ডেথ সার্টিফিকেট নেই, কোনো ময়নাতদন্ত নাই, অর্থাৎ তারা চিরবিদায় হলেন কিনা, তাদেরকে শহীদ করা হলো কিনা, সেই ধরনের প্রুফ কোনো এই সরকার রাখতে দেয়নি। আপনার বক্তব্য একটু জানতে চাই, এটা কতটা আইন সিদ্ধ হয়েছে, কি মনে হয় আপনার? না, কোনোটা এখানে আইনের তো কোনো বালাই নেই। ইউনূস যে গত বছর রাষ্ট্রটা দখল করলো, তারপরে বাংলাদেশে কিন্তু আইনের কোনো বালাই নেই, আইন অনুযায়ী কিন্তু আর কিছু হচ্ছে না। প্রতিটা হচ্ছে ইউনূসের নির্দেশ মতো, সেনাবাহিনীর খেয়াল খুশি মতো। সেনাবাহিনীর যেখানে মব কন্ট্রোল করার দরকার সেখানে তারা মব কন্ট্রোল করে না, যেখানে নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া দরকার সেখানে তারা নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। আপনি দেখেন এই যে সেনাবাহিনী আজকে যে কাজগুলো করছে, এই কাজগুলো পুরোপুরি বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে যাবে। আপনি দেখবেন এমন একটা সময় আসবে বাংলাদেশ সেনাবাহিনীর এই আজকের যে ক্ষমতা, এটা সমূহ খর্ব হবে। এটা এমন নয় যে আওয়ামী লীগ সরকার গঠন করলেই হবে, তা না, যে কোনো রাজনৈতিক সরকার এদের এই জিনিসগুলো বন্ধ করতে বাধ্য। আদারওয়াইজ আর না হলে জনগণেরও তো দিকটা দেখতে হবে। বাংলাদেশের মানুষকে সেনাবাহিনী কিন্তু গত বছর থেকে রক্ষা করে নাই। এখন যেটা দেখা যাচ্ছে, দেখেন এই সেনাবাহিনী বলুন সবার সাথে আপনার এখানে কিছু মন্তব্য দেখতে পাচ্ছি। এই মন্তব্যটা একটু পড়ি। ইউনূস সাহেব উনি নিজে, it was proven now 5th August actually pre-planned by General Waqar-Uzzaman. It was mastermind by Waqar. Quota revelation just was excused. This was indirectly military coup. Ji please.
না, উনি যেটা বলছে এটাই কিন্তু সত্য হিসাবে আসে, ভেতরের কথা আমি জানি না পেছনে কি হয়েছে, কিন্তু রেজাল্ট গুলা কিন্তু এটাই মিন করে। হ্যাঁ, সেখানে ওয়াকারুজ্জামানের দায় কতটা সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের এগেনস্টে উনি যে ব্যাখ্যাটা দিলেন সেটাতে কিন্তু আপনি অযৌক্তিক কিছু বলতে পারবেন না। তারপরে আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের আজকে কোনো পত্রিকা, কোনো গণমাধ্যম এই 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 যে একজন নুরুল কবিরের কথা বললো, এই লোকগুলাকে সবাই চিনে যে এরা খুব ভালো কথা বলে, এরা সত্যের পক্ষে বলে, ন্যায়ের পক্ষে বলে। আজকে যেভাবে নুরুল কবির কথা বলছে, যেভাবে জঙ্গি জাহেদ কথা বলছে, হ্যাঁ, যেভাবে বাংলাদেশের ভেতর থেকে বিভিন্ন পত্রপত্রিকা লিখছে, এই ধরনের আপনার মানে হলো যে অন্যায়ের পক্ষে এইভাবে সাফাই গাওয়া একটা জাতিতে যখন সবাই অন্যায়ের পক্ষে চলে যায়, সেটার একটা ব্যাখ্যা হলো যে এই অন্যায় আর বেশি দিন টিকবে না এবং তাদেরকে সত্যের মুখোমুখি হতে হবে এবং সবাইকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের যেটা ভুল হয়ে গেছে সেই ভুল তারা এখন শুদ্ধ না করে আর পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের উন্নতি করেছে, কিন্তু দেশটাকে যে মুক্তিযুদ্ধের চেতনা একটা অসাম্প্রদায়িক পথে চালানো দরকার, সেই জায়গায় তারা যথেষ্ট শিথিলতা দেখিয়েছে। সেই শিথিলতার ফল এখন আওয়ামী লীগ পাচ্ছে, সাথে আমরা নিরীহ মানুষরাও পাচ্ছি। আর ফল হচ্ছে যে বাংলাদেশের আপনার সংখ্যালঘুরা পাচ্ছে, সব নারীরা পাচ্ছে, আর সাধারণ মানুষও পাচ্ছে। তাদের অর্থনীতি, তাদের ভবিষ্যৎ সবকিছু ধ্বংসের মাধ্যমে ধ্বংস। সার্জিস, হাসনাত, নাহিদ, এই ছেলেগুলা সব কিন্তু আত্মঘাতী জঙ্গি। হ্যাঁ, গত বছর 5 আগস্টে সেনাবাহিনীর মানে সেনাবাহিনী সরকারের সাথে বেইমানি করার পরে এই ছেলেগুলো এখন নায়ক হয়ে গেছে। এরা কিন্তু প্রত্যেকে আত্মঘাতী জঙ্গি। বাংলাদেশের আজকে যে দুরবস্থা এর জন্য এরা দায়ী, এবং ভবিষ্যতে কখনোই আপনি এই ছেলেগুলাকে বাঁচিয়ে রাখতে পারবেন না। এগুলাকে হয় আপনার বৈধ আইনে বিচার হবে, সেই বিচারেও ওরা যে অপরাধ করেছে সেটা মৃত্যুদণ্ড। আপনার গত জুলাই আগস্টে যতগুলো হত্যা হয়েছে সবগুলোর দায় কিন্তু এই ছেলেগুলার কাঁধে। তারপরে আপনি যদি এদেরকে বাঁচিয়েও রাখেন, এরা ভবিষ্যতে এরা যেই পরিমাণ অপরাধ বাংলাদেশ রাষ্ট্রের সাথে করেছে, এই পরিমাণ অপরাধ কোনো রাষ্ট্রের সাথে করে কোনো মানুষ কিন্তু আপনার মানে কি বলে স্বাভাবিক মৃত্যু আর তার গ্যারান্টি থাকে না এই ধরনের অপরাধ করে ফেলার পর। জি, আপনি যে কথা বলছেন তৌহিদ টিপু বলছে হাসনাত না ওয়াকার, এই স্লোগান তো অনেক আগের। এখন আপনি যা বলেন কিন্তু হাসনাত তো সেনাবাহিনীর প্রধান হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে। এখন ইউনুস তো তাই করতে চাইবে। ইউনুস অবশ্যই ওয়াকা সাহেবকে, ইউনুস অনেক খুশি হবে হাসনাত যদি সেনাবাহিনী প্রধান হয়, এতে তো কোনো সন্দেহ নাই। আর ইউনুসের সময় এটা হওয়া খুবই স্বাভাবিক, যেখানে আপনার 20-22 বছরের ছেলেরা মন্ত্রী হইলো, আপনার ওই যে টাউট বাটপার, সব ছোট ছোট টাউট বাটপার এনে উনি ওই যে আপনি আশিক, যাকে দিয়ে উনি বিদেশি বিনিয়োগ আনাচ্ছে, এটা তো হইতেই হবে, তার তো এই বাচ্চা প্রীতি আছেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশিক চৌধুরী বিরাট ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি। আমরা এখন আরেকটি কথা যেটি বলতে চাই, এই যে ধারাবাহিকভাবে এখন কারফিউ চলছে গোপালগঞ্জে, আজকেও মনে হয় কারফিউ ছিল, আছে এক্সটেন্ড করা হচ্ছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেমন 2 মাস পর পর বাড়ানো হয়, কারফিউ তো ওখানে একদিন পর পর বাড়ানো হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে গোপালগঞ্জ এর মানুষ কি করবে, কি করণীয় উচিত তাদের, কি করবে? তাদের উপর যে নির্যাতন হচ্ছে অবর্ণনীয়। যাই হোক, সেটা কি করবে আমরা এখন একটাই উপায় আছে, এই পুরো জিনিসটা সারা বিশ্বের সামনে তুলে ধরা। কারণ বাংলাদেশের ভিতর থেকে আপনি এর কোনো সুরাহা পাবেন না, আপনি এর সুরাহা আর্মি থেকে পাবেন না, তারা জঙ্গিদের পক্ষ নিয়েছে। আপনি ইউনুস যারা এই অন্যায়গুলা করার উপর যাদের ক্ষমতা নির্ভর করছে, সেই ইউনুস বাহিনীর উপর আপনি পাবেন না। একমাত্র উপায় হলো সারা বিশ্বের সামনে এই জিনিসগুলা অর্গানাইজড ওয়েতে তুলে ধরা। এই মুহূর্তে আর কোনো বিকল্প আমি দেখছি না। অনেকগুলো পরিস্থিতি হতে পারে। প্রথম কথা হলো, সেখানে গিয়ে তারা গোপালগঞ্জের আরো অনেক নিরীহ মানুষকে খুন করে আসতে পারে, সেটা সম্ভাবনা আছে। কিন্তু গোপালগঞ্জে এটাও দেখা গেছে যে এই সন্ত্রাসীদের পেছনে আসলে কোনো জনগণ নাই, এদের পেছনে আছে শুধু সেনাবাহিনী এবং ইউনুসের ডাকাত, যেসব ডাকাত আজকে বাংলাদেশে মন্ত্রী হয়ে বসে আছে এরা। সাধারণ মানুষ যদি একই রকম সাহস নিয়ে আবার নামে, আপনি এদের কোনো হার্ড গোডের চিহ্নও পাবেন না। এবং সেটা একদিন না একদিন হবে। সেটা কি আগামী সপ্তাহে হবে না পরে হবে, সেটা নির্ভর করছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিভাবে নিজেদেরকে প্রকাশ করে। কিন্তু মানুষ
আমি মনে করি অনেক মানুষ, অনেক নেতা কর্মী আওয়ামী লীগের বসে আছে একটা সঠিক দিক নির্দেশনার জন্য, সেটাই আমরা ফেসবুকে দেখি, বিভিন্ন জায়গায় দেখি। সেভাবে যদি সবকিছু প্রজ্ঞার সাথে করা হয়, এই জঙ্গিগুলোর আপনার পরাজয় কেবলমাত্র সময়ের ব্যাপার। শুধু পরাজয় না, অনেক নিষ্ঠুর পরাজয় হবে। কারণ হলো এরা নিষ্ঠুরতার সকল সীমা ছাড়িয়ে গেছে। ইউনূসের সরকার এবং এই জুলাই আগস্টের জঙ্গিরা, এরা নিষ্ঠুরতার কোনো চিহ্ন কিন্তু রাখে নাই। আপনি দেখেন আজকে 5 আগস্ট থেকে বাংলাদেশে যেভাবে মানুষ মরেছে, প্রত্যেকটা মানুষের হত্যাকাণ্ড ওই পাথর দিয়ে মারার মতোই, যেটা দেখে আমরা দেখেছি বলে আমরা ওইটার আপনার নিষ্ঠুরতা আমরা উপলব্ধি করছি। আসলে প্রতিটা হত্যায় তারা ওইভাবে করেছে। এইরকম জিঘাংসা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষকে মেরে ফেলার এই যে ইরাদা, এটা ওদের কোনোদিনও পূরণ হবে না। এরা যত অত্যাচার বাড়াবে, যত আপনার খুন খারাপি বাড়াবে, এদের পরাজয় তত আপনার কঠোর হবে। জি, আচ্ছা, বিলকিস বেগম বাহিনী ছাড়া যেতে বলুন, তাদের নামে মাজার হবে ওখানে। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা কথা বলতে চাই। এই যে উনি যেটা বলেছেন বিলকিস বেগম, আপনার কাছে এখন যেটা বলবো, আপনি সরকারে ছিলেন, আপনি জানেন, বুঝেন, এই যে সরকারি পুলিশ বাহিনী, সেনাবাহিনী তারা নিরাপত্তার অধীনে বিভিন্ন জেলা সফর করে, বিভিন্ন জায়গায় সরকারি প্রোটোকল পায়, এইটা কতটুকু বিধিসম্মত একটু বলবেন? একটা রাজনৈতিক দল এখনো নিবন্ধন হয়নি, সেই দলের এত নিরাপত্তা একেবারেই বিধিসম্মত না। সরকারি ভাবে তারা কিছুই পায় না। সরকারি ভাবে আসলে কেউ অনেক কিছু পায় না, কিন্তু বাংলাদেশ তো চলে গায়ের জোরে, ক্ষমতার জোরে। এগুলো তো আর এখন তো কোনো নিয়ম বালাই নেই। যখন নিয়ম কানুন ছিল তখনই অনেক এইসব জায়গায় অনেক ব্যত্যয় হতো। এখন তো আপনার এই জঙ্গিগুলাকে সৌদা মানে এই জঙ্গিগুলাকে দেখিয়ে কিন্তু ইউনূস বাহিনী বাংলাদেশ দখল করে রেখেছে। এই ছেলেগুলা, যে ছেলে মেয়েগুলা ওইখানে গিয়েছিল, 8-10টা ছেলে মেয়ে, আপনার এরাই কিন্তু বাংলাদেশের একেবারে জুলাই আগস্ট থেকে শুরু করে এরাই হলো ওদের ফ্ল্যাগ বয়েজ অ্যান্ড গার্লস আর কি। এই কয়েকজনের জন্য আজকে গোপালগঞ্জে এরকম যুদ্ধ পরিস্থিতি, এই কয়েকজনের একটা সমাবেশের জন্য গোপালগঞ্জে আজকে এই গণপিটুনি চলছে। জি, এখানে কোনো আইনের বালাই নাই, কোনো নৈতিকতার বালাই নাই। এইখানে কোনো ধরনের আপনার কোনো কিছুই কাজ করছে না। এখানে কাজ করছে জিঘাংসা, ইউনূসের জিঘাংসা। ইউনূসের কেন ফাইন্যান্সিয়াল ক্রাইম গুলা মানুষের সামনে আসলো, জঙ্গিদের জিঘাংসা, কেন বাংলাদেশ স্বাধীন হলো, কেন এটা একটা শরিয়া রাষ্ট্র না, এই কয়েকটা জিনিস চলছে বাংলাদেশে এখন। গৃহযুদ্ধের কোনো কিছু বাকি নেই আসলে বাংলাদেশে এখন। গৃহযুদ্ধে জঙ্গিরা সাধারণ মানুষ মারছে, এটাই গৃহযুদ্ধ। যদি প্রতিরোধ শুরু হলে সেটা আপনি হয়তো সবাই বলবে গৃহযুদ্ধ, কিন্তু গৃহযুদ্ধ কিন্তু চলছে বাংলাদেশে। গৃহযুদ্ধটা শুরু করেছে জঙ্গিরা সেই গত বছরের জুন মাস থেকে। জুন, জুলাই, আগস্ট গেল, তারা বাংলাদেশ দখল করে নিল। আমি বারবার বলতে চাই, যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী শুনে, এই জন্য আমি জিনিসটা বলছি, আজকে বাংলাদেশের সমূহ উন্নতি করার পরেও বাংলাদেশটা জঙ্গিদের হাতে চলে গেছে, কারণ আওয়ামী লীগের সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শিথিলতা দেখিয়েছে। সেই শিথিলতা যদি তারা দেখায়, তারা বারবার পরাজিত হবে। আর একবার যদি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি আপনার অনুগত থেকে এবং বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করে যদি বাংলাদেশ তারা গড়ে তোলে, সেখানে কখনো জঙ্গিবাদ এই পাখা মেলতে পারবে না। আচ্ছা, প্রথম বসন্ত, বাংলাদেশ জিও পলিটিক্যাল ট্র্যাপে পড়েছে। আচ্ছা, কেউ এটা কিন্তু বলছেন বাংলাদেশ কি ওয়ারফিল্ড হতে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চায়না, রাশিয়া, সবার চোখ এই দক্ষিণ এশিয়ার বাংলাদেশের দিকে। এই বিষয়টি কি আপনি কতটুকু এরকম লক্ষণ কি বোঝা যাচ্ছে কিছু? জিওপলিটিক্স সব জায়গায় থাকে। জিওপলিটিক্স বলতে এগুলো তো সব জায়গায় বলা হয়েছে, মানুষ বলে এটা হলো যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার আপনার একটা বেস চায়, কোনো কিছু চায়। হ্যাঁ, এটা ঠিক যে এই জায়গাটায় দেখেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রের বঙ্গোপসাগর ছাড়া পৃথিবীর সব জায়গায় ওদের কিন্তু ঘাঁটি ফাটি আছে, সব জায়গায়। এই জায়গাটা শুধু তাদের কোনো অবস্থান নাই। সুতরাং এই জায়গায় ওরা একটা কিছু চায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো, এই ধরনের চাপ মোকাবেলা করার জন্য তো ইউনূস নাই। ইউনূস হইল যা চায় তা দিয়ে তার নিজের প্রোটেকশন আপনি নেয়া। ফলে ইউনূস বাংলাদেশকে একটা গভীর বিপদে ফেলে দিয়ে যাবে।
এবং যে বিপদ ভবিষ্যতে সরকারগুলোকে হয়তো মোকাবেলা করতে হতে পারে। আর জিও পলিটিক্সের ব্যাপারে আমি যেটা বলবো, বাংলাদেশের মতো দ্বিধা বিভক্ত রাষ্ট্রে যেখানে আপনার অর্ধেক মানুষ স্বাধীনতার বিরোধী, অর্থাৎ 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন, সেই স্বপ্নকে একটা প্রায় অর্ধেক মানুষ ঘৃণা করে। তারা প্রত্যেকে একটা মুসলিম রাষ্ট্র চায়। আর অর্ধেক মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাটাকে একটা রক্ষা কবচ হিসাবে ব্যবহার করে। কিন্তু এই যে বিশাল সংখ্যক মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, তাদের দিকে তাকিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার প্রতি একেবারে আপনার আত্মনিবেদিত থাকতে সাহস পায় না। কিন্তু সমাধানটা হইল, জঙ্গিরা যেভাবে তাদের আদর্শ বাস্তবায়নে কৌশল করে, জ্ঞান চর্চা করে, আপনার খুন খারাপি করে, সেই রকম মুক্তিযুদ্ধের চেতনাটাকে এগিয়ে নিতে হবে। এছাড়া এদেরকে দমন করার আর কোনো রাস্তা নাই। আরেকটা জিনিস এখানে বলতে হবে, সেটা হলো দেখেন, বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ ছাড়া কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কেউ আছে আমরা এটা বলতে পারবো না। এই জন্য যে গত বছর জুলাই আগস্টে জঙ্গিরা যখন এই হত্যাকাণ্ডে নেমে গেল, এই উত্থানটা করলো, আমরা দেখছি যে অনেক বাম দল, এই দল সেই দল, সবাই কিন্তু এখনো সেই জঙ্গিদের যে সরকার ইউনূসের সাথে তারা কিন্তু বৈঠক করে। সুতরাং এই দলগুলা বুঝে হোক না বুঝে হোক, এরা আর বাংলাদেশের মূল ধারায় নাই। সুতরাং আওয়ামী লীগকে এই দায়িত্ব নিতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দায়িত্ব নিতে হবে, বাংলাদেশকে আজ হোক কাল হোক মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে হবে, যদি বাংলাদেশের এই বিশাল সংখ্যক মানুষের আপনার জীবন মানের উন্নতির কোনো করতে চায় কেউ। এর বিপরীতে যেটা হচ্ছে, ইউনূসের নেতৃত্বে প্রতিদিন মানুষ দরিদ্র হচ্ছে, সেটাই হতে থাকবে এবং প্রতিদিন মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি হবে। আর ভূ রাজনীতিতে যেটা সমস্যাটা কি জানেন, যেহেতু আমাদের দেশটা দুই ভাগে বিভক্ত, এখানে সহজেই বিদেশিরা ঢুকতে পারে, বিদেশিদের একটা চাকরও এখানে ঢুকে যেতে পারে, হ্যাঁ, সেও বিশাল একটা পাওয়ার উইল্ড করতে পারে। কারণ হলো দেশের মানুষ তো দ্বিধা বিভক্ত। কারণ হলো যখনই একটা এই বিদেশিরা যেই পক্ষে যায়, দেখা যাচ্ছে সেই পক্ষে পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। এবং সেভাবেই কিন্তু গত বছরের জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটা সাকসেসফুল হলো। আমেরিকান টাকায় নায়ক নেমেছে, নায়িকা নেমেছে, গায়িকা নেমেছে, আপনার কমিউনিস্ট নেমেছে, বামপন্থী নেমেছে। আপনি দেখেন যাদেরকে জঙ্গিরা কিন্তু কিছুদিন পরে খুন করবে, গলা কেটে হত্যা করবে, সেই মানুষগুলা টাকা পয়সা নিয়ে জঙ্গিদের সাথে চলে গেল। অথচ জঙ্গিদের এজেন্ডাতে কিন্তু এগুলা সব বন্ধ। আপনি গান গাইতে পারবেন না, আপনি নাটক করতে পারবেন না, সিনেমা করতে পারবেন না, কিছু করতে পারবেন না, যখন জঙ্গিবাদ পুরোপুরি কায়েম হয়ে যাবে। আমি 100% আশঙ্কা করি। কারণ হলো দেখেন, নির্বাচন যদি হয়, নির্বাচন হলেই কিন্তু এনসিপি আর ইউনূসের ক্ষমতা খর্ব হবে, যদি ক্ষমতা এমনকি বিএনপিও পায়। আর সঠিক নির্বাচন হলে, অর্থাৎ যে নির্বাচনগুলোকে আদর্শ নির্বাচন হিসাবে সবাই বলতে চায়, সেই রকম নির্বাচন হলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আপনি আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। সেই নির্বাচন দেশে বিদেশে কোথাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের তো নিবন্ধন নেই, নিবন্ধন বাতিল করে দিয়েছে। এর অর্থ হলো যে ওরা আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনের পিকচারে রাখতেই চায় না। সুতরাং এখন যেই নির্বাচন হবে, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কিন্তু ওই রকম অগ্রহণযোগ্য নির্বাচন হলেও যদি বিএনপি ক্ষমতায় আসে, ইউনূসের ক্ষমতা কোনো না কোনো ভাবে খর্ব হবে। ইউনূসকে যদি তারা একটা সেফ এক্সিট দেয়ও, এই যে এত খুন খারাপি হচ্ছে, সেনাবাহিনী খুন করছে, জঙ্গিরা খুন করছে, এতগুলার সেফ এক্সিট কিন্তু বিএনপি দিতে পারবে না। তারা যদি রাজনৈতিক সরকার হিসাবে আসে, তাদেরকে কিছু না কিছু আইন কানুনের অধীন থাকতে হবে। সুতরাং এখন যেটা হচ্ছে, নির্বাচনের আসলে কোনো সম্ভাবনা নাই। গোপালগঞ্জের সমস্যা করে বারবার যদি ইউনূস যদি নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে পারে, এটা ইউনূসের স্বার্থ সবচেয়ে বেশি সংরক্ষিত হবে এখানে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই, সন্দেহ নাই। তা আমি আমার আগের পয়েন্টে যেতে চাই, কারণ ওই ধর্ম নিয়ে কথা বলা তো বিপজ্জনক। পুরো জিনিসটা না বললে আবার মানুষের কাছে দেখুন, বাংলাদেশকে সঠিকভাবে চালাতে হলে ইসলাম ধর্মের অধীনে থাকতে হবে। সেই ধর্মটাকে করতে হবে। যেসব দেশ জঙ্গি নির্মূল করেছে কিন্তু ধর্ম ঠিক রেখেছে, তাদের থেকে কিছু উদাহরণ নিতে হবে। অর্থাৎ মানুষের যে ধর্ম, সেটা ধর্মই থাকবে, কিন্তু জঙ্গিবাদ থাকবে না। এইরকম একটা পদ্ধতি চালু করতে হবে।
এবং সেটা করার জন্য একমাত্র রাজনৈতিক শক্তি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাকি যারা আছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে জঙ্গিদের কাছে ধরা। আপনি আজকে বিএনপি কে জঙ্গিরা এত অপমান করছে কেন? আসলে তো সত্য কথা হলো যে এই জঙ্গিদের সাথে বিএনপি গেছে। হ্যাঁ, বিএনপি একে তো হলো যে তাদের কোনো পলিসির মধ্যে আওয়ামী লীগের পলিসিতেও প্রজ্ঞা দেখি না, বিএনপি তো আরো নাই। বিএনপির নাই কারণ বিএনপি তো নীতিই নেই। বিএনপি তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে, কিন্তু তারা মুক্তিযুদ্ধকে কি আসলে ভালোবাসে? তারা কি মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে? মুক্তিযুদ্ধের চেতনা যদি ভালোবাসতো তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ওই মুক্তিযুদ্ধের চেতনার যে ৭২-এর সংবিধানে যা কিছু ছিল সেটা রেখেও তো উনি রাষ্ট্র শাসন করতে পারতেন। তখন তো ওনার রাষ্ট্র শাসনে কোনো বাধা ছিল না। কিন্তু জিয়াউর রহমানই কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে পাকিস্তানমুখী করে দিয়েছে। সেইটা থেকে বিএনপি কিন্তু বের হতে পারছে না। সেখান থেকে বের হতে পারলে বিএনপি অবশ্যই একটা ইতিহাসমুখী দল যদি হয়, অবশ্যই তারা ইতিহাসের কাছে সেই গৌরবটা পাবে, কারো কাছে না পেলে। বিএনপি যে জনসমর্থন আছে, কিন্তু সেই জনসমর্থনটাকে তারা যদি কাজে লাগায় আগামী দিনের জন্য ভালো করবে। এবং বিএনপি এখন তাদের কিন্তু বুঝে শুনে চলতে হচ্ছে, তারা কিন্তু অনেক বিপদে আছে। এক ধরনের যেমন লন্ডন বৈঠকের পরে যেটি হয়েছে, বিএনপির যে অবস্থান ছিল ডিসেম্বরে নির্বাচন হতে হবে অথবা ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব, ৩ জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। এই জায়গায় যদি বিএনপি অনড় থাকতো তাহলে বিএনপির একটা রাজনীতি, সেই রাজনীতি মর্যাদা পেত।